আমরা তো ধরেন রাজনৈতিক মাঠের লোক, এবং সবসময় আমরা মিছিল, মিটিং, স্লোগান অথবা ফিল্ড রাজনীতিতে, বিশেষ করে ভিলেজ পলিটিক্সের অনেক কঠিন জালে আবদ্ধ থাকি, এবং সেই রাজনীতি করতে গিয়ে সবসময় একটা রাজনীতি মাঠে সময়কালে যেই আলোচনাটা বেশি সবসময় প্রাধান্য পায় সেটা হলো, যেমন আমার সংগঠন, আমার সরকার এই বিষয়ে সবসময় বেশি আলোচনাটাকে মাঠে রাখে। কিন্তু আজকে একটু ভিন্ন ধর্মী আলোচনা, ভিন্ন বিষয়, সুতরাং এই আলোচনাটার সুযোগ অবশ্যই আহসানিয়া মিশন, ঢাকা আহসানিয়া মিশন আমাকে করে দিয়েছেন। আমি সভাপতি গোলাম রহমান সাহেবকে সেজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং আমি আসার পর ওনাদের ছোট রুমে যখন বসে আলোচনা করছিলাম, আহসানিয়া মিশন তাদের প্রায় 37টা প্রতিষ্ঠান রয়েছে এবং সারা বাংলাদেশ ব্যাপী, সম্পূর্ণ শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণের জন্য। এবং এই ধরনের একটা প্রতিষ্ঠান এই যুগে, এই সময়ে, যেখানে একটা আর্থিক হিসাব বিকাশ রয়েছে, আরেকদিকে সমাজের মধ্যে সেখানে আইন শৃঙ্খলার সম্পর্ক রয়েছে, সবকিছু মিলিয়ে কঠিন চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করে অত্যন্ত সুনামের সহিত এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনাও করছেন। আরেকদিকে সমাজে প্রচারের মাধ্যমে নিজের কার্যক্রমগুলোকে তুলে ধরছেন দেশের প্রয়োজনে, জনস্বার্থে, এবং এটা খুবই এই সমাজে জন্য গুরুত্বপূর্ণ। আমি ওনাদেরকে আন্তরিকভাবে শুধু মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি না। সমাজে এই ধরনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করা খুবই কঠিন ছিল, কিন্তু ওনারা এটাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব সহজতর করে নিয়েই আজকে একটা ধারাবাহিক সিস্টেমেটিক ধারায় এর পরিচালনা করছেন, যেটা একটা সরকারের জন্য, দেশের জন্য অত্যন্ত সহায়ক। আমার একটা ধারণা ছিল যে আহসানিয়া মিশন কোনো ব্যক্তি বিশেষ, কারণ আমার বাসা ধানমন্ডিতেই, আসা যাওয়ার সময় প্রতিনিয়ত আমি আহসানিয়া মিশনকে, ওনাদের কার্যক্রম সম্পর্কে বিতর্কত ধারণা না থাকলেও বাইরে থেকে হয়তো আমার ধারণা ছিল যে এটা নবাব পরিবারের সঙ্গেই সম্পৃক্ত। কিন্তু বাস্তবে আমি যখন দেখলাম যে না, এই যে খান বাহাদুর সাহেবের এবং ওনার বাড়ি সাতক্ষীরা, না, এবং সেখান থেকে তিনি যে উদ্যোগ সেই সময় নিয়েছিলেন, এখন পর্যন্ত দীর্ঘ এতটি বছর পার করে এখনো অত্যন্ত সুনামের সহিত নিজেদের প্রতিষ্ঠানকে আপনারা সবাই মিলে ধরে রেখেছেন, এটা প্রশংসনীয় এবং প্রশংসার দাবি রাখে। আমাদের এই মঞ্চে যারা সম্মানিত অতিথিবৃন্দ, তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বিশেষ করে আর যেটা অনেকেরই আমাদের ধারণা ছিল না, যা ডক্টর শিমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য এবং অর্থনীতি ইনস্টিটিউটের তিনি যে কিনোটটি পাঠ করেছেন বা তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা সবাই বুঝতে সক্ষম হয়েছি, সেই ধারণাটুকু আমরা সবাই মিলে পেয়েছি। কিন্তু এই আলোচনাটা আমার মনে হয় আমরা খুব হাউজের মধ্যেই ধরে রাখি। একজন বক্তা আমাদের জিয়া হলের, সে বলল যে গতকালকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সম্পর্কে দু চারটি কথা বলেছেন। আমি সবাইকে ছাত্র রাজনীতি করতেই হবে এই ধারণাটুকু দিতে চাই নাই, কিন্তু রাজনৈতিক ভাবে আমাদের সচেতন হওয়া উচিত। না হলে ওই সমাজের খারাপ লোকগুলো যখন নিয়ন্ত্রণ করবে, আমার আপনার বিভিন্ন সাবজেক্টে পড়া, বিভিন্ন আন্দোলন করে আদায় করে নেওয়া খুব কঠিন হয়ে পড়বে। এই জন্য ছাত্র জীবনে একদিকে ছাত্র রাজনীতি করার পাশাপাশি যদি আমি সেই ছাত্র রাজনীতির বা দেশের প্রতি আমি খুব বেশি সচেতন হব, তাহলে আমরা দেশকে কিছু দিতে পারবো। ওই কথাটুকু আমি বলার চেষ্টা করেছি। এবং আমাদের রাজনৈতিক জীবনে আমরা সবসময় এই কারণেই প্রতিবাদ মুখর ছিলাম। আমি নিজে ছাত্র রাজনীতি চলাকালীন সময়ে গ্রামে ঘুরেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরেছি, ইয়াংদের সঙ্গে তখন থেকেই আমার সেই সম্পর্ক ছিল। এখনো আমরা চেষ্টা করি, যদিও আমাদের এই মুহূর্তে বয়স হয়েছে, তারপরও আমরা এই জেনারেশনের সঙ্গে কাজ করার চেষ্টা করি এবং তাদের সঙ্গে একত্রিত হয়ে বিগত আন্দোলন সংগ্রাম, সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা চেষ্টা করেছি। এখন যে কথাটুকু আমি বলার চেষ্টা করব সেটা হলো, ধরেন এই যে আমরা ট্রাফিক সিগন্যালে যেটা চলছি, ঢাকা শহরের জ্যাম, কিছু কিছু জায়গায় সেখানে এআই ক্যামেরা দিয়ে সেই সিগন্যাল গুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং এটার বেনিফিট আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, বাস্তবও দেখছি। যেখানে যেখানে এই ক্যামেরাগুলো আছে সেখানে গাড়িগুলো কিন্তু অটোমেটিক থেমে যাচ্ছে, যদি না থামে তার জরিমানা হবে। প্রথম দিন বুঝতে পারে নাই, দ্বিতীয় দিন যখন তার কাছে কার্ড চলে আসলো সে বুঝলো না, তৃতীয় দিন তার এই কোনো সুযোগ নেই, কতদিন আমি ফাইন বা আমার এই টাকা পরিশোধ করতে হবে। এবং 12টা পয়েন্ট যদি
আমার উপর 12টা এরকম টিকিট চলে আসে, তাহলে শেষ পর্যন্ত আমার লাইসেন্সই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে একটা পাইপলাইনের ভিতরেই কিন্তু আমরা এই যে ঢাকা শহরের এআই ক্যামেরা দিয়ে সিগন্যালটাকে নিয়ন্ত্রণ করার সুবাদে একটা সিস্টেমে আমাদের ওই অঞ্চলটা চলে আসতেছে। তাহলে ওরা ঢাকা শহরটা যখনই এর আওতায় চলে আসবে, তাহলে সেই মুহূর্তে আমার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো সিস্টেম। ঠিক এই সিস্টেমটা করার সঙ্গে সঙ্গে প্রচারণাও বেড়েছে, আলোচনাও বেড়েছে, আমি সতর্ক হয়েছি, এবং আমার ঢাকা শহরে যানজট অনেক নিরসন হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। এই মুহূর্তে যদি আমি বলে ফেলি যে আমি শতভাগ যানজট নিয়ন্ত্রণ করে ফেলছি, এই সুযোগটা নাই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, আস্তে 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 সেই দিকে আমরা যাবো। তবে আমরা শুরু করেছি, এটা হলো একটা মহৎ উদ্যোগ। আমরা নির্বাচনের আগে তো কমিটমেন্ট করি, আবার নির্বাচনের পর আমাদের দেশে এটা একটা কমন ডায়ালগ, না নির্বাচনের আগে উনি বলেছেন, এরপরে কি হবে এটা আমাদের জানা আছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে চেঞ্জ করা শুরু করেছেন। ওই ডায়ালগের মধ্যে কিন্তু উনি নাই। সকাল 9টায় উনি অফিসে যাচ্ছেন, আমাকে কিন্তু 9টার আগেই ওখানে উপস্থিত হতে হচ্ছে অ্যাজ এ মিনিস্টার। এই যে আমাদের এডিশনাল সেক্রেটারি এখানে আসছেন, ওনাকেও কিন্তু তার আগে অফিসে যেতে হচ্ছে। এবং এই অফিসে যাওয়ার সঙ্গে দেশের মানুষের ভাগ্য জড়িত, কাজ জড়িত, কার্যক্রম জড়িত, উন্নয়ন জড়িত, ভাগ্য জড়িত। তাহলে একটা সিস্টেমের মধ্যে যদি আপনি চলে আসি, তাহলে এই বেনিফিটটা কিন্তু দেশের মানুষ পাচ্ছে। প্রকারান্তে আমরা সবাই এই যে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেটা ধাপে ধাপে আমি সেই দিকেই যাচ্ছি। মাত্র 3 মাস, যেদিন আমরা শপথ নিয়েছি 17ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে, এবং প্রতিদিন একটা না একটা সংযুক্ত হচ্ছে, দৃশ্যমান। সোশ্যাল মিডিয়াতে তো আমি সবাই এখন বসে বসে সেটাই দেখি। আমি যদি বলতে যাই 3 মাসে কমপক্ষে 30টা বা 60টা বা 90টা এরকম উদাহরণ দিতে পারো। আপনিও পারবেন। যিনি রাজনৈতিক ভাবে সচেতন না, তিনিও পারবেন। কিন্তু রাজনৈতিক ভাবে সচেতন হলে আমার এই প্রচারটা বাড়বে। এবং আজকে যে আন্দোলনটা নিয়ে আমরা এখন কথা বলছি, তামাক, এটাও কিন্তু প্রচারের একটা বড় অংশ। আমি যদি আপনাদের কথা অনুযায়ী, দাবি অনুযায়ী যে সিগারেট দাম যদি বাড়ানো হয় তাহলে কম খাবে, এটার সঙ্গে তো প্রচারও জড়িত। এবং এই প্রচারটার দায়িত্ব কিন্তু জেনারেশনের সবচেয়ে বেশি। এবং আহসানিয়া মিশন ইচ্ছা করলে আজকে যে ধরনের মিটিং এখানে আয়োজন করেছে, তাদের পক্ষেই সম্ভব দেশের 64টা জেলায় এই ধরনের আলোচনা করা। এটা যে শুধু বাজেটের জন্য, এই বছরের জন্য, তা তো না। একদম লং টাইম আমাদেরকে যদি আমরা এই আন্দোলনে থাকি এবং বাংলাদেশেই সম্ভব আমরা সেই পাইপলাইনের ভিতরে তার অধীনস্থ হয়ে এটাকে কন্ট্রোল করে নিয়ে আসা। আর এটা কন্ট্রোল হলেই শুধু ওই 40,000 বাজেট, 40,000 কোটি টাকা আমরা রাজস্ব দিচ্ছি, আর আমার ক্ষতি হচ্ছে 87,000 কোটি টাকা।